নমস্কার, আমি রামিজাল আহমেদ। আজকে আমাদের আনন্দ সংবাদ লাইভে পেয়ে গেছি কোয়েল ধরকে, যাকে আমরা বহু জনপ্রিয় ছবিতে দেখেছি, যে ছবিগুলো খুবই উচ্চ প্রশংসিত হয়েছে ক্রিটিক্সদের দ্বারা, দর্শকদের দ্বারা, সবার কাছেই। আত্মজার মতো ছবিতে তাকে আমরা দেখেছি, ব্ল্যাক কপির মতো ছবিতে দেখেছি। কোয়েল ধর, তার সাথে আমরা আজকে জমাটি আড্ডা দেবো। কোয়েল, আমাদের আনন্দ সংবাদ লাইভে তোমাকে স্বাগত জানাই এবং আজকে আমরা খুব জমজমাটভাবে আড্ডা দেবো তোমার শুরু থেকে এখন পর্যন্ত। প্রথমে বলো, কেমন আছো? অনেকদিন পরে দেখা, কেমন আছো বল? এবং এই পরিস্থিতিতে একটা সেকেন্ড ওয়েভ কোভিডের, সব মিলিয়ে কেমন আছো? এমনি শারীরিকভাবে ভালো আছি, মানসিকভাবে একটু খারাপ আছি, কারণ আমরা একটা মানে আনএক্সপেক্টেড লকডাউন কাটিয়েছি। সব মানুষের প্রচুর যুদ্ধ, প্রচুর লড়াই, হঠাৎ করে যেন মনে হচ্ছে আমরা আবার সেই একই জায়গায় নিজেদেরকে নিয়ে চলে এসেছি। আবার একটা ভয়, ভীতি, আতঙ্ক ছিল, আফটার লকডাউন ছিল, কিন্তু এখন ভয় ভীতিটা খুব কি বলবো, রীতিমতো অনেকটা বেড়ে গেছে এবং চারদিকে অনেক বেশি আক্রান্ত হচ্ছে। সব থেকে বড় কথা কি জানো তো, আগে দেখো মৃত্যু সবসময় কষ্টের, কিন্তু আগে মৃত্যু দেখছিলাম এখানে হয়েছে, ওখানে হয়েছে, ওখানে হয়েছে, এখন মৃত্যু মিছিল অনেক কাছের লোক, অনেক কাছের লোকে চলে যেতে দেখছি। হয়তো খুব, ইভেন আমার সব থেকে দুঃখের কথা, আমার নিজের খুব কাছের বন্ধু, ছোট থেকে বড় হয়েছি, একসাথে পড়াশোনা করেছি, ওর হাজবেন্ড আনএক্সপেক্টেডলি, এটা মেনে নেওয়া যায় না। কথা বলতে গেলেই গায়ে কাটা দিচ্ছে। শুনেছি যখন থেকে না, আমরা পুরো গ্রুপটা, আমাদের এত কষ্ট হচ্ছে যে এটা কি করে সম্ভব, এই রকম দেখে না এমনিতেই ভয় লাগছে। ঠিক তাই কোয়েল, সব কিছুর মধ্যে থেকে আমাদের ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। আর যারা এন্টারটেনমেন্ট জগতের লোক, তাদের মনের ভিতরটা যতই দুঃখে ভরাক্রান্ত থাকুক, কিন্তু বাইরে ওই হাসি মুখ নিয়ে থাকতে হয় যেন। এটা বোধহয় সব থেকে বড় আরও কষ্টের বিষয় আর কি। কষ্ট হলেও কষ্ট দেখানো যায় না। কোয়েল, আমরা আজকে প্রথম শুরু দিয়ে শুরু করি আর কি, একদম অভিনয়ে আসা, আসানসোল থেকে কলকাতায় আসা, এবং সবথেকে বড় প্রথমে হচ্ছে অভিনয়ের প্রতি ভালোবাসাটা, সেটা কিভাবে এলো তোমার মধ্যে? অভিনয়ের প্রতি ভালোবাসা, আমি স্কুলে ছোট ছোট পার্টিসিপেট করতাম। আচ্ছা। তারপরে ইভেন আমার মাকে দেখেছি নাটক অভিনয় করতে। আচ্ছা। হ্যাঁ, মা অভিনয় করতেন, তো খুব কম সময় পেতেন, কারণ আমার মা যেহেতু বিএসএনএল সার্ভিস করেন, কম সময় পেতেন, কিন্তু তার মধ্যেও মায়ের দেখতাম অদম্য একটা ইচ্ছা। অফিস থেকে এসে মায়ের সাথে যেতাম, ওদেরকে পারফর্ম করতে দেখতাম, শোতে যেতাম বিভিন্ন। আসানসোলের গ্রুপেই নাটক করতেন উনি? হ্যাঁ। আচ্ছা। তারপরে সামহাও মায়ের হয়তো পরে আর এটা কন্টিনিউ করা সম্ভব হয়নি চাকরির জন্য, না, আমাদেরকে মানুষ করা সবকিছু নিয়ে। কিন্তু সেখান থেকে একটা ভালো লাগা জন্মেছে। তারপরে মায়েরও কিছুটা সাপোর্ট ছিল। এবার খুব দেখতাম অ্যাক্টিং ইনস্টিটিউটগুলোর অ্যাডভার্টাইজমেন্ট, তো সেখান থেকে কথা বলে কলকাতায় আসা। ওখান থেকে হয়তো সেইভাবে কোনো আমি কি বলবো, সরাসরি কোনো সুযোগ পাইনি, কিন্তু আমার অনেকটা গ্রুমিং হয়েছে ওখান থেকে। কিভাবে অ্যাপ্রোচ করবো, কিভাবে যাব, মানুষের সঙ্গে কিভাবে ইন্টারাক্ট করব, কথা বলবো। তারপর অনেক স্বনামধন্য মানুষের সান্নিধ্য পেয়েছি। ভালো ছিল জার্নিটা। প্রথম কাজ কি ছিল তোমার? প্রথম কাজ ছিল, ছবি একটা রিলিজ হয়নি, কিন্তু ওরা হিরোইন খুঁজছিল, তো অডিশন দিয়ে আমি সিলেক্টেড হয়ে যাই। আচ্ছা। তো সেটাও একটা বেশ ভালো পাওয়া ছিল, যে প্রথমেই ছবি আর কি। ছবিটা শুটিং কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু কোনো কারণে রিলিজ হয়নি আর কি। তারপরে কি যে তোমার খুব জনপ্রিয় একটা মেগা ধারাবাহিক ছিল দূরদর্শনের, দিশা, তারপরে কি দিশাতে কাজ শুরু করলে? হ্যাঁ, তারপরে দিশাতে পেলাম। দিশা যখন পাইলট হওয়ার কিছুদিন পর ওরা একটা স্লট আসে, তো যখন স্লট পেলাম, প্রথমে তো পাইলট হওয়ার পর একটা চিন্তা ছিল যে কবে স্লট আসবে, তারপরে স্লট পেলাম, দিশা করলাম। দিশা তো প্রচন্ড জনপ্রিয় হয়েছিল, প্রচন্ড জনপ্রিয়। তোমার দিশা ক্যারেক্টারই করেছিলেন। দিশা নিয়ে কোনো একদম মজার ঘটনা কি মনে পড়ে এখন? হ্যাঁ, দিশা নিয়ে মনে পড়ে, যখন দিশা করতাম তখন অনেক জায়গায় শো করতে গেছি। হয়তো স্টেজের যেখানে আমাদেরকে বসতে দেওয়ার ব্যবস্থা করা, ওখানে বসে আছি, বাইরের লোকজন এরকম হয়েছে, হাত দিয়ে আমার চুল ধরে টেনে দেখতে গেছে যে আমার চুলটা অরিজিনাল কিনা। তারপরে নর্থ বেঙ্গল থেকে একবার কল এসেছিল যে দিদি আপনি এইরকমই, আপনি এইরকমই থাকবেন। এটাও একটা বড় পাওয়া।
তারপর আমাদের ওইখানে আসানসোলে আমার বাড়ির সামনে মানে শপিং মল আছে, সেখানে শপিং করতে গেছি। মানে বেশ অনেক মহিলার একসঙ্গে ছুটে এসে তুমি দিশা না, আমি বললাম যে হ্যাঁ। আমার তুমি আমাদের এখানকার মেয়ে, কি এক্সাইটমেন্ট! আমি খুব খুশি হয়েছিলাম, সেদিন আমার খুব ভালো লেগেছিল। ভালো, এগুলো একটা বড় পাওনা জীবনের। আর এরপরে কি ব্ল্যাক কফি তোমার জীবনের একটা মানে বড় ছবি এবং শাশ্বততার মতো মানুষের অপোজিটে কাজ করা আর কি। ব্ল্যাক কফিতে কেমন কি ওর পরেই দিশার পরেই ব্ল্যাক কফি ছিল নাকি তার মাঝে কোনো ছবি করেছো? ছবি করেছি দুটো, নেম প্লেট বলে একটা ছবি করেছি, সরি করেছি। আচ্ছা, সরি ঋতুদি ছিল যে ছবিটা। ঋতুদি ছিল, মৌবনি ছিল। আচ্ছা, সরি নেম প্লেট, তারপরে ব্ল্যাক কপি। আর ব্ল্যাক কপিতে শাশ্বততার অপোজিটে কাজ করলে যখন শাশ্বততাকে আমাদের টলিউডের মানুষজন তো প্রচণ্ডভাবে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং অভিনেতা হিসেবে প্রচণ্ড স্ট্রং, কীরকম স্ট্রং সেটা বলার অপেক্ষা রাখে না। বলিউডের মানুষজন হাইলি অ্যাপ্রিসিয়েট করে মানুষটাকে, তার অপোজিটে কাজ করলে কেমন লাগলো? প্রথমে তো যখন আমি ব্ল্যাক কফি শাশ্বততার অপোজিটে করব মানে জানলাম, আমি রীতিমতো সত্যি ভীত ছিলাম। আচ্ছা, মানে আমার ভয় হচ্ছিল যে মানে স্বাভাবিকভাবে এরকম একটা মানুষ, আমার মনে হয়েছিল ছবির আগে ওনার সঙ্গে যদি একটু পরিচয় হতো, আমি কথা বলতে পারতাম, তাহলে মনে হয় ভালো হতো। কিন্তু আমরা ব্ল্যাক কফি স্টার্ট করেছিলাম আউটডোর শ্যুট দিয়ে। ইভেন প্রথম থেকে মানে জার্নি থেকে শুরু করে আমার কখনো শাশ্বততাকে মনে হয়নি যে উনি এরকম একটা বড় মাপের অভিনেতা, সিনিয়র একজন মানুষ, খুব মানে কমফোর্টেবল করে দিয়েছিলেন যাতে কাজটা করতে সুবিধা হয়। তারপরে তো তোমার কি, তারপরে আত্মজা করলে? তারপরে আত্মজা করেছি, সেখানেও প্রাপ্তি, সেখানে বড় প্রাপ্তি, জয়প্রদার মতো মানুষের মেয়ে এবং মা মেয়ের, এবং গল্পটাও ছিল মা মেয়ের সম্পর্ক এবং খুব হাইলি অ্যাপ্রিসিয়েট হয়েছিল। মানে তোমার ক্রিটিসিজম, ফিল্ম ক্রিটিক্সরা আমরা প্রচণ্ডভাবে তোমার ছবিটাকে প্রশংসা করেছিলাম। তোমার অভিনয়, জয়াদিত্য অভিনয় বলার অপেক্ষা রাখে না। জয়াদির মতো মানুষের সাথে কাজ, সেটা একটা জীবনের বড় প্রাপ্তি। সেটাও একটা বড়, মানে এগুলো মানে একটা একটা করে প্রাপ্তি। জয়াদির সাথে যখন কাজ করব, কিন্তু আলটিমেটলি জয়াদির সঙ্গে যখন কাজ করলাম, কাজ করতে গিয়ে কোথাও মনে হয়নি যে মা মেয়ে নই, মানে উনি আমাকে অন্যরকমভাবে ট্রিট করছে, একদম মেয়ের মতো। ইভেন এটাও বলেছে কাজ করতে করতে, কোয়েল কার্ড রাইস লাই হু খানা, হ্যাঁ এইরকম। তো ওইটাও খুব মানে কমফোর্টেবল ছিল, খুব ভালো। এটা বোধহয় একটা বড় অভিনেত্রীর একটা গুণ আর কি, যে ভালো মানুষ, সেই মানুষটা বিশাল ভালো মানুষ, খুবই ভালো মানুষ, মানে মানে ব্যাখ্যা করা যায় না, এতটাই ভালো মানুষ, সত্যি কথা। আত্মজার পরে তো তুমি একটা বেশ একটা বড় বাজেটের ছবি করছিলে আর কি, যেটাখানে তোমার ঋতুদি ছিল, ইন্দ্রনীল সেনগুপ্ত, ওটা সম্পর্কে যদি বলো। বিপ্লব আজও কাল সম্ভবত ছবির নাম। ওটাও খুব ভালো স্টোরি, ওটা এখনো রিলিজ হয়নি। আমার মনে হয় ছবিটা কি কমপ্লিট? ছবিটা কমপ্লিট, ডাবিং সবই কমপ্লিট, শুধু রিলিজের অপেক্ষায়। ওখানে তোমার ক্যারেক্টারটা কি? ওখানে আমার ক্যারেক্টারটা হচ্ছে অথই বলে একটা ক্যারেক্টার। আচ্ছা, যেটা হচ্ছে এদের জেনারেশনটা একটু আগের আর আমারটা একটু পরে, কিন্তু এই যে মানে পুরো গল্পটাকে ধরে রাখা বা পুরো লিঙ্ক আপ করানোর যে চরিত্রটা, সেটা হচ্ছে আমি, অথই। মানে একজন রাইটারের উপর ইন্দ্রনীল সেনগুপ্ত যেটা করেছেন, ঋতুদি আছে, কৌশিকদা আছেন, খুব সুন্দর গল্প। ওরা রিলিজ করবে আমি আশা করছি খুব শীঘ্রই, কারণ এই সব প্যান্ডেমিক, লকডাউন, হ্যান ত্যানের জন্য হয়নি। দর্শকদের ভালো লাগবে আশা করি, আমার চরিত্রটাও খুব ভালো লাগবে, আর পুরো গল্পটাও খুব সুন্দর, মানে একটা রিয়েল স্টোরির উপর বেস করে অনেকটাই। কোয়েল, তোমার জীবনের মতো খুব তুমি লাকি বোধ হয় আর কি। জয়াপ্রদার মতো মানুষ, শাশ্বততার মতো মানুষ, ঋতুদির মতো মানুষ সাথে এরকম তাদের লিজেন্ডই বলা চলে আর কি, তাদের সঙ্গে কাজ আর কি, এটা জীবনের একটা বড় প্রাপ্তি তোমার জীবনের আর কি। কিন্তু কোথাও কি মনে হয় যে যে জায়গাটা পাওয়া দরকার ছিল, এটা হয়তো আমরা সাংবাদিকরা অনেক সময় বলে থাকি বা অনেকের বলতে শুনি, কোয়েলের সেই জায়গাটা বোধহয় একটু কোথাও গিয়ে থমকে গেছে বা জায়গাটা, সেই জায়গাটা পায়নি, এটা কি, এটা কেন, বা তুমি কি এটা ফিল করো ব্যাপারটা, না তুমি যে তোমার জায়গায় আছো সেটা নিয়ে তুমি খুশি? দেখো, আমি যে জায়গাটা আছি সেটা নিয়ে আমি খুশি, তার কারণ হচ্ছে আমি অনেক কিছু প্রলোভনকে, হয়তো হাতছানিকে অ্যাভয়েড করে কাজ করার চেষ্টা করছি, নিজের মতো করে কাজ করার চেষ্টা করছি, যেখানে এন্ড অফ দ্য ডে আমি বাড়িতে গিয়ে খুব স্যাটিসফাইড থাকবো যে আমি একটা খুব ভালোভাবে, সৎভাবে একটা ভালো কাজ করলাম।
কিন্তু কোথাও কি এটা আক্ষেপ হয় যে দিশার মতো মেগা, তারপর ব্ল্যাক কাপের মতো ছবি, আত্মজের মতো ছবি, এবং প্রত্যেককে মানুষজন তোমাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে তোমার, কিন্তু প্রত্যেকেই বলতে শোনা যায় যে কোয়েলের যে জায়গাটা অ্যাচিভ করা দরকার, বা যে আরও বেশি যে পজিশন পাওয়া দরকার ছিল, বা যে এখনও দরকার আছে, সেটা থেকে যেন কোথাও যেন সেই একটা ফাঁকা রয়ে গেছে। এটা কি আক্ষেপ হয়? এটা তো তুমি কথার কথা বললে যে আমি আক্ষেপ হয়। তার কারণ হচ্ছে এখন দেখো যা সিচুয়েশন হয়েছে, যেরকম চলছে রানিং, এখন ফিল্মের ক্রাইসিস খুব, প্রোডাকশনের ক্রাইসিস খুব, কারণ সব আমাদের সিনেমা হলগুলো একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে, সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। খুব কষ্ট লাগে যখন ছবিগুলো দেখি যে এই হলগুলোতে একটা সময় মানে মানুষ রমরম করে ঢুকে সিনেমা দেখতো, সময় কাটাতো, হই হই করতো। তো সব কিছুর উপরে এখন আমি এতগুলো কাজ করেছি, কিন্তু কোথাও যেন এখনো লোককে মানে মানুষকে বলতে গেলে, কনভিন্স করাতে গেলে কাজগুলো যেন কোনো মূল্যই পায় না। এটা খুব কষ্টের জায়গা। মানে ধরো সিরিয়াল ইন্ডাস্ট্রিতে যদি মনে করি, হ্যাঁ সিরিয়াল ইন্ডাস্ট্রিতে আমি এখন যেরকম সিচুয়েশন, একটু সিরিয়াল করলে বেটার, ওয়েব সিরিজ বা শর্ট স্টোরিজ যে কোনো কিছু, এত ভালো ভালো কাজগুলো যেখানে অ্যাপ্রিসিয়েশন পায় না, সেটা আমিও বুঝতে পারি না। যে আমি যদি বলি, ইভেন আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম তোমাকে যে তুমি মেগাতে করছো না কেন এখন? কিছুদিন আগে ব্ল্যাক কফি ইউটিউবে কিছুদিন ছিল, তুমি ভাবতে পারবে না আমি ইনস্টাতে মানে মেসেঞ্জারে কত অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, যারা আমাকে চেনে না, কোনো প্রয়োজন নেই, মানে এমন না চেনা শোনা মানুষরা বলছে যে আপনার এত ভালো অভিনয়, আপনার এত, আমি বহুদিন ধরে খুঁজছিলাম, আপনাকে এতদিনে পেলাম, এরকম একটা। তো সেগুলো ভালো লাগে, কোথাও না কোথাও ভালো লাগে যে একটা ভালো কাজ করেছে। কিন্তু এখন কাজ করতে গিয়ে দেখছি ভীষণ হার্ডল, মানে মানুষকে ভীষণভাবে কনভিন্স করাতে হচ্ছে, মানে ভালো কাজের গুরুত্ব মানুষ যে কেন দেয় না সেটাও তো বুঝতে পারছি। প্রতিনিয়ত স্ট্রাগল, প্রত্যেক দিনটা যেন নতুন একটা দিন, মানে প্রত্যেক দিনটা যেন মনে হয় একটা। আমি সিরিয়ালের ক্ষেত্রে দেখেছি যে ছবিতে কাজ করেছি বললে, যত বড় ছবি করি, ওদের কাছে যেন একটা কোথায় যে কি আছে আমি ঠিক বুঝতে পারি না, সেখানে হয়তো কোথায় ইগো হার্ট হয় বা কিছু, আমি নিজে ফিল করছি এখন প্রতিনিয়ত দেখছি তো, মানে স্ট্রাগলটা করছি কাজের জন্য, চেষ্টাটা করছি, তখন বুঝতে পারছি যে কেউ অ্যাপ্রিসিয়েট করছে, কেউ করছে না, কিন্তু এই যে ভালো কাজ করেছো এত, এরকম ব্যাপারটা কোথাও নেই। কোয়েল অনেক ভালো ভালো ওয়েব সিরিজ হচ্ছে, অনেক ভালো ভালো কন্টেন্টের ওয়েব সিরিজ হচ্ছে, অনেক ভালো ভালো প্রোডাকশনও ওয়েব সিরিজ বানাচ্ছে। আর ওয়েব সিরিজ আফটার লকডাউন, যেহেতু মানুষের মোবাইলটাই এখন প্রধান একটা এন্টারটেনমেন্ট বিষয় হয়ে গেছে, ওটিটি প্ল্যাটফর্ম এখন সব থেকে স্ট্রং একটা প্ল্যাটফর্ম বলা চলে। অনেক ভালো ভালো কন্টেন্টেরও এবারে কাজ হচ্ছে। ওয়েব সিরিজ থেকে কোনো অফার আসছে না, বা তুমি চেষ্টা করছো না? দেখো অফার ইন দ্য সেন্স ওইভাবে তো কোনো অফার, বললামই তো যে ভালো কাজ করেছি, ভালো কাজের একটা ব্যাগ আছে, কিন্তু আমি না সেটা মেগার কথা বললাম, আমি ওয়েব সিরিজের কথা বলছি আর কি। সেম ব্যাপারটা, সেম অ্যাপ্রোচ করেছি, কাজ হবে, কথাবার্তা সব ফাইনাল, এখনো প্রোডাকশন শুরু হয়নি, এরকমও আছে যে হয়তো শুরু হলে কাজ করব, হলে তো সবাই জানতে পারবে না, সবার আগে তোমাকে জানাবো, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো জিনিস হয়নি যেটা জানাতে পারি। কোয়েল নিশ্চয়ই আবার ভালো কাজ শুরু হবে, নতুন কাজ শুরু হবে খুব শীঘ্রই, তোমার নিশ্চয়ই আর নতুন কোনো একটা জার্নি দেখতে পাবো। এমনি বলো তোমার নিজের ব্যক্তিগতভাবে ভালো লাগার ক্ষেত্র কোনটা, যে একটা হার্ডকোর কমার্শিয়াল ছবিতে নাচ গান হবে সেরকম, নাকি যে তুমি যে ধরনের ছবিগুলো করেছো এখন পর্যন্ত, যে একটু অফবিট, একটু অভিনয়ের জায়গাটা থাকবে বেশি, সেইটা? আমার নাচ গানের থেকে একটু অফবিট, মানে যেখানে অভিনয় করার একটা সুযোগ পাবো, ভাবার সুযোগ পাবো, চরিত্র নিয়ে ভাবার সুযোগ পাবো, এরকম কাজ করতে বেশি ভালো লাগে। আমি যখন ব্ল্যাক কফি করেছিলাম তখন আমি বেশ ওয়েট পুট অন করেছিলাম, তার সাথে তার ওয়াইফের চরিত্র করছি, একটু মানে ওনার থেকে 8 বছরের ছোটই দেখাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও একটা একটা ক্যারেক্টারের সাথে একটুখানি 8 বছর ধরে বিয়ে হয়ে গেছে, তারপরে একটা মানুষের কিরকম, হাউস ওয়াইফদের কিরকম বডি ল্যাঙ্গুয়েজ, ইভেন যখন আত্মজা করেছিলাম তখন পুরো একদম ডিফারেন্ট, মানে তখন ওটা একদম একটা নেপালে একদম বড় লোকের একটা মেয়ে এসে এরকম একটা লাইফস্টাইল করে, তো তার জন্য আমি আবার মানে প্রচুর ওয়েট লস করি, মানে একটা পুরো রক ব্যাপার স্যাপার ছিল, তো তার জন্য প্রচুর সাধনার মধ্যে দিয়ে গেছি, প্রচুর ডায়েট করা, প্রচুর জিম করা, করে নিজেকে শেপে আনা একদম পারফেক্ট। মানে ভালো লাগে, ভালো চরিত্রের জন্য কাজ করতে সত্যি করেই ভালো লাগে।
আসানসোলের স্কুলিং কী ছিল, স্কুলিং কলেজ একটু তো পুরোনো দিনের কথা জানি। হ্যাঁ, আমি মানে প্রথমে, এখন আমরা আসানসোলেই থাকি, আমার প্রথমে আমরা থাকতাম হচ্ছে রানীগঞ্জে, মানে ওখান থেকে একটুখানি ডিস্টেন্স বেশি না, ওখানে ত্রিবেণী দেবী বালুটিয়া কলেজ হচ্ছে আমার কলেজ, আর বালুটিয়া কলেজ, ত্রিবেণী দেবী বালুটিয়া, ত্রিবেণী দেবী বালুটিয়া কলেজ, টিডিবি কলেজ বলে, বেশ টিডিবি কলেজ। আর স্কুল ছিল গান্ধী মেমোরিয়াল গার্লস হাই স্কুল। আচ্ছা, মানে তোমার সাবজেক্ট কি ছিল গ্র্যাজুয়েশনে? আমার ছিল কমার্স, অ্যাকাউন্টেন্সি। কমার্স, একদম হিসাব শাস্ত্রের ছাত্রী, চলে এলে একদম অন্য জগতে, পুরো একদম কালচারাল জগতে গন্ডগোল হয়ে গেল। আর পরিবারে আমার আসলে অ্যাকাউন্টেন্সি নেওয়ার একটা মজার ঘটনা আছে। আমার নেওয়ার কারণই ছিল, আমার খুব ইচ্ছে ছিল আমি এমবিএ করব। আচ্ছা, আমার এমবিএ করার ইচ্ছা ছিল। আমি ভীষণ রাহুল দ্রাবিড়ের ফ্যান ছিলাম, মানে আমার সারা বাড়ি, আমার একটা ডায়েরি এখনো আছে, এরকম ডায়েরি, সেখানে পুরো পেজে পেজে রাহুল দ্রাবিড়ের পুরো প্রত্যেকটা ফেজের ছবি। আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা হতো, আমরা বলতাম ব্যাঙ্গালোরে যাবো, ব্যাঙ্গালোরে কি রাহুল দ্রাবিড়ের বাইরে এরকম বসতাম, একবার না তো একবার বেরোবে, একবার তো কথা বলতে পারবো, এই আশা ছিল। তারপরে যাই হোক, উইথ দ্য টাইম সব কিছুই পাল্টে গেছে। পরিবারে কে কে আছে? আমার মা আছে, দিদি আছে। মা, দিদি। আর মা কতটা সাপোর্ট করেছিল যখন তুমি অভিনয় এলে? যে সাধারণত যেটা হয় আর কি, মধ্যবিত্ত পরিবার বলো, উচ্চবিত্ত পরিবার বলো, যে অভিনয়টাকে সাধারণত মেনে নিতে চায় না। যেখানে তুমি কমার্স অ্যাকাউন্টেন্সি পড়ছিলে, মানে নিশ্চয়ই বলেছে যে তুই সিএ পড় বা এমবিএ কর ইত্যাদি হয়তো বলেছে, কিন্তু অভিনয়টাকে যখন বাঁচলে, বাড়ি থেকে কতটা সাপোর্ট করেছিল? মা প্রথম দিন থেকে সাপোর্ট করেছে, আজকে পর্যন্ত মাই পাশে আছে, মা ছাড়া কেউ নেই। অন্যান্যরা সেইভাবে সাপোর্ট করেনি? দেখো, আমি একটা জিনিস নিজের লাইফে রিয়েলাইজ করেছি, যে যখন তুমি উঠছো তখন সবাই তোমার পাশে আছে, যখন তুমি স্ট্রাগল করছো কেউ। আর একটা পরিবার তো, আবার মেয়েদের তো আর একটা পরিবারের ব্যাপার গল্প থাকেই, আর এইটা মনে হয় মানুষজনেরা বেশি জানতে চায় আর কি, আর বিশেষ করে সুন্দরীদের ক্ষেত্রে আর একটু বেশি জানতে চায় সেই পরিবার বা সেই কাছের মানুষ, বা যদি বলি কোয়েলের প্রেম, সেটা নিয়ে যদি কিছু বলো। এখনো পর্যন্ত বলার মতো কিছু হয়নি। না, এটাও শুনলে এটা খুব লাগছে না? না, সিরিয়াসলি বলার মতো কিছু নেই। মানে আমরা যেরকম একটা ইন্ডাস্ট্রিতে আছি, জানি না, থাকতে থাকতে দেখতে দেখতে আমি যেটা দেখেছি, মানে আমার কোথাও একটা, আমার যেরকম একটা মানে নিজের একটা থাকে না চাহিদা, মানে হয়তো সামহাও সেটা ম্যাচ হয়নি এখনো পর্যন্ত। তাহলে বিয়ে করার এই মুহূর্তে প্ল্যানিং নেই? এই মুহূর্তে তো একদমই নেই, ভবিষ্যৎকালে আছে কিনা তার সন্দেহ। ও, ভবিষ্যৎকালে আছো কিনা সন্দেহ আছে? না, এটা খুব বাজে হচ্ছে ব্যাপারটা, মানে সুন্দরীরা না, ওটা অবশ্য অনেকে খুশি হবে শুনে যে যে ঠিক আছে কোয়েল, ওটা একটা হয় না, সুন্দরীরা এনগেজড, নায়িকা এনগেজড, শুনলে অনেকে কিন্তু দুঃখ পায়, এটা অনেকে খুশি হবে। যাই হোক, না, এখন সবাই সাকসেসফুলি ওভারকাম করে নিয়েছে ব্যাপারটা, যে কেউ সবাই তো হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করছে, কোনো অসুবিধা তো কিছু নেই। একসঙ্গে ভালোভাবে থাকতে গেলে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকা খুব দরকার, আদারওয়াইজ খুব সমস্যা। মানে কাজ করছি ইন্ডাস্ট্রিতে, সব কিছু জেনে শুনে যদি ওই তোমার কাজের জায়গাটাই শেষ করে দিতে চায়, তো সেখানে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা। কোয়েলের কাছের মানুষকে কেমন হতে হবে? এই রে, দেখো, কাছের মানুষ আমার যেটা মনে হয়, সব কিছুর ঊর্ধ্বে একটু ট্রাস্টওয়ার্দি হতে হবে। মানে অ্যাটলিস্ট যে মানুষটাকে, মানে আমি ঘন্টার পর ঘন্টা ফোন না করেও বিশ্বাস করতে পারবো যে না, বিশ্বাস, যে ঠিক আছে, আমাকে ফোন না করেও জানবে যে আমি যেটা করছি সেটা আমি আমার নিজের কর্মসূত্রে কাজের জন্য করছি, বা আমিও মানে কন্টিনিউয়াসলি ওই মানুষকে বিরক্ত করে যেটা হয়, সেটাকে বোধহয় ভালোবাসা বলা যায় না। আর কোয়েলের যে এত সুন্দর থাকার মানে এটা রহস্যটা কি? মানে এই যে দিন দিন বাচ্চা হয়ে যাওয়া আর কি, এটা রহস্যটা কি? দেখো, সেটা তো আমি বলতে পারবো না বাচ্চা হচ্ছে কি না, কিন্তু সেটা আমরা দেখছি তো। এটা, হ্যাঁ, একটা হেলদি লাইফস্টাইল লিড করি ভীষণভাবে, মানে প্রচুর খাওয়া দাওয়া নিয়ে আমার, কি বলবো, বাছবিচার ঠিক না, খুব মেনটেন করে খাই। ফুড হ্যাবিট ভীষণভাবে ওটা স্ট্রিক্ট, মানে আমার ডিকশনারিতে, মানে আমার লাইফে ওদের চিট ডে নেই, মানে সামাও কোনো একদিন হয়তো, কিন্তু খুব একটা কিছু করি না। আর এক্সারসাইজ, হাঁটি, তার মন ভালো রাখার চেষ্টা করি, মনটাই সব থেকে। যোগাও করা হয়? আমি যোগা করি না, আমি জিম করতাম, তো এই লকডাউন ফেজ এই সময়ের জন্য সেটা এখন বন্ধই রেখেছি। আমি হাঁটি, আর নর্মাল যেটা ধরো কার্ডিও, যেটা নিজে করতে পারি আরামসে বাড়িতে, সেটা করি, স্কিপিং করি,
আর খাওয়া দাওয়াটা মেন, খাওয়া দাওয়াটা খুব মেনটেন করে করি, প্রচুর সবজি খাই। প্রিয় খাবার? এখন তো না খেতে খেতে প্রিয় খাবার কি সেটাই ভুলে গেছি। কি বলবো প্রিয় খাবার? মানে সেরকম খাওয়া দাওয়ার প্রতি ততটা ইয়ে নেই তোমার? না সত্যিই নেই। প্রিয় বলতে ধরো সামনে বিরিয়ানি এলো 1 চামচ খেলাম, চাইনিজ খেতে ভালোবাসি। মানে ওই রকম টাইম না ওই খেতেই হবে? না না যে এই যে আমার সবথেকে বড় কথা, আমি নিজের মুখে প্রশংসা করলে আমি খুব ভালো কুক, আমি আচ্ছা। ভীষণ ভালো রান্না করি। আচ্ছা। এবার আমার বন্ধুরা বলে যে তোর পক্ষে এটা সম্ভব, তুই পোলাও, মাটন, কোরমা সব বানাচ্ছিস কিন্তু নিজে খাচ্ছিস না, মানে এই এতটা আমি রেস্ট্রিক্টেড থাকি আর কি। আমি বানাই, আচ্ছা, এটা কিন্তু তোমার কাছে আমরা পারমিশন নিয়ে রাখছি। তোমার পরে তোমার একটা যে তোমার যে রেসিপি যেগুলো বানাও, বিশেষ কয়েকটা রেসিপি নিয়ে আমরা একটা এপিসোড করবো, মানে এটা তোমার কাছে পারমিশন নেওয়াই থাকলো। আর সেটা নিশ্চয়ই দর্শকরা দেখবে, ওই দর্শকরা দেখেই একটা করবে আর কি, আনন্দ পাবে। যাই হোক, কোয়েলে এমন কোনো ডিরেক্টর মানে টলিউড ইন্ডাস্ট্রির যার সাথে তুমি কাজ করতে চাও আর কি? আমার কাজ করার মানে আমার ইচ্ছে করে কাজ করতে, আমার কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করতে খুব ইচ্ছে করে, আমার শিবুদা নন্দিতাদির সঙ্গে কাজ করতে খুব ইচ্ছে করে। এরকম লিস্ট তো প্রচুর, এদের সঙ্গে আমার যেখানে আমি আমার কৌশিকদার কাজগুলো দেখে মনে হয় খুব, যদি আমি কাজ করতে পারতাম হয়তো খুব ভালো লাগতো। কৌশিক দেখে কি অ্যাপ্রোচ করেছো কখনো? করিনি। সেটা করা দরকার। কমলেশ দার সঙ্গে পরিচয় হয়েছিল, ওনার সঙ্গে কাজ করতে পারলে খুব খুশি হব। আমি দিল্লি ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলাম, ওনার সঙ্গে দেখা হয়েছিল, কথা বলেছি। গৌতম দার সঙ্গে দেখা হয়েছিল, কথা বলে। ইভেন আমি গৌতম দার বাড়িতে গিয়ে খুকুদির হাতে চা খেয়ে এসেছি। এটা যে কি ভালো এক্সপিরিয়েন্স ছিল। খুকুদি ডাকলো, বললো আয়, সুন্দর একটা চা খাওয়ালো, এত সুন্দর করে মানে ঘরটা সাজানো, আমরা দুজনে গল্প করলাম, দাদা এলেন, একটু কথা বললেন, মানে এটা আমার একটা পরম পাওয়া ওইখানে। কোয়েলের স্বপ্ন এমন কোনো ক্যারেক্টার যে ক্যারেক্টারটা করতে চাও, যে হ্যাঁ এটা হলে আমার জীবনটা সাকসেস, বা এটা হলে আমি জীবনে খুব আনন্দ পাবো, এরকম কোনো একটা চরিত্র? দেখো সেই রকম করে কিছু ভাবনা চিন্তা সত্যিই নেই, যে কিন্তু আমার মনে হয় যেই চরিত্রগুলো করব সেই চরিত্রটাই যেন মেমোরেবল হয় আমার জীবনে এবং দর্শকের চোখে, যে হ্যাঁ মনে হয় যেন এই চরিত্রটা ও ছাড়া আর কেউ করতে পারে। ঠিক, মানে কোয়েল, মানে কোয়েলের অ্যাকচুয়াল স্বপ্ন হচ্ছে ভালো একটা অভিনেত্রী হয়ে মানুষের মনে কাজ থেকে যাওয়া আর কি। আর কোয়েল অবসর বিনোদন? বললাম আমি রান্না করতে খুব ভালোবাসি। ওটাই তুমি একদম ট্রিট, যখন টাইম পাও রান্নাটাই বেশি করো আর কি। মানে আমার মন খারাপ হলেও ইভেন আমি রান্না করি। বেড়াবার প্রিয় জায়গা? বেড়াতে ভাল লাগে পাহাড়। এটা না মানে মুডের উপর ডিপেন্ড করে, কখনো পাহাড় কখনো সমুদ্র। মানে কখনো মনে হয় যে সামনে হয়তো শুধু জল থাকবে, বসে আছি, আর কখনো মনে হয় সামনে যদি একটু পাহাড় দেখতে পেতাম ভালো লাগতো। আমাকে এবং অনেক মানুষ জিজ্ঞেস করে প্রিয় রং কি, না প্রিয় রংটাও না ওইভাবে বলা যায় না, যে আমার প্রিয় ভ্যারি করে, যে আমার চয়েস অফ ক্লোথস যদি কেউ বলে তখন একটা ডিফারেন্ট কালার হবে, বা এরকম আর কি, এগুলো ভ্যারি করে। ইন্ডাস্ট্রি কোনো প্রিয় মানুষ আছে? ইন্ডাস্ট্রিতে প্রিয় মানুষ সেভাবে তো কারোর নাম বলতে পারলে ভালোই লাগতো, সেরকম কেউ প্রিয় নেই, সবাই ভালো, সবার সাথে সবাইকে সাথে করে নিয়ে চলাটাই তো জীবন। কোনো খারাপ অভিজ্ঞতা যেটা খুব মনকে নাড়া দিয়েছে? দেখো খারাপ অভিজ্ঞতাগুলো এন্ডলেস, মানে প্রচুর খারাপ অভিজ্ঞতা আছে, সবটাই তো সবার সামনে সর্বসম্মুখে সব বলা যায় না, কিন্তু আছে খারাপ অভিজ্ঞতা। ইন্ডাস্ট্রিতে খারাপ লাগে যে কোথাও গিয়ে মনে হয় যে নিজের সত্তা বিসর্জন না দিলে কি কাজ করতে পারবো না, আমার যেন প্রশ্ন করতে ইচ্ছে করে, কিন্তু লাভ নেই। আনন্দেরও খারাপ, আমরা খারাপ তো অনেক কিছু থাকবে জীবনে, খারাপকে নিয়ে চলতে হবে, সব কিছু নিয়ে চলতে হবে। আর আমরা যেটা শেষ করবো, সব খারাপের পরে যেন ভালো আসে, সেরকম ভালো কোনো অভিজ্ঞতা তুমি একটা শেয়ার করো, যেটা দিয়ে আমরা ইন্টারভিউটা শেষ করবো। এবং প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ থাকবে, কিন্তু ভালোটাই যেন ভালো 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 হয়, হোক তার তোমার জীবনের ভালো কোনো একটা আনন্দের কোনো অভিজ্ঞতা, যেটা খুব মনকে বেশ মনে পড়লে আনন্দ পাও ইন্ডাস্ট্রির। দেখি ইন্ডাস্ট্রিতে ভালো অভিজ্ঞতা বলতে আমার ভালো কাজগুলোই আমার কাছে ভালো অভিজ্ঞতা, যেমন যেমন ব্ল্যাক কফি। না, আমি মজার কোনো অভিজ্ঞতা আর কি, যেটা আনন্দ খুব মনে পড়লে খুব আনন্দ, মানে নিজের মনেই হাসো আর কি, এরকম কোনো অভিজ্ঞতা যেটা মনে পড়ছে? এরকম হয়েছিল, আমরা যখন ব্ল্যাক কফি শ্যুট করছিলাম তখন আমি, অপুদা, সৌপ্তিক ছিল, সৌপ্তিক, এবার আমার আর সৌপ্তিকের শ্যুট ছিল হোল ডে, নাইট ছিল অপুদার। তো রাত্রেবেলা 2:30
এরকম প্যাক আপ হয়েছে। তো অপুদা বললো কালকে আমি সারাদিন ঘুমাবো আর ঘুম ফুসে গিয়ে খাবো। তা বললাম তুমি এটা করতে পারবে, আমরা কাজ করবো তুমি ঘুম ফুসে খাবে, এটা ঠিক হলো না। পরের দিন সকালবেলা উঠে দেখি অপুদা স্নান করে, আমাদের কল ছিল 6:30 6:30 এরকম হবে, আমরা মেকআপ করে রেডি বেরোচ্ছি, পুরো ইউনিট বেরোচ্ছে। অপুদা স্নান করে কস্টিউম পরে এরকম রেডি হয়ে দাঁড়িয়ে আমাকে বললো চলো। সারাদিন ভদ্রলোক আমাদের সাথে শ্যুট করলো, সারাটা দিন থাকলো। মানে এটাও একটা আনন্দের, এটাও একটা অভিজ্ঞতা যে আমি দেখে বুঝলাম এইরকমভাবে বোধহয় অভিনয়টা শেখাও যায়, যে অপুদার সাথে সাথে থাকলো, অপুদাও হয়তো শুধু নেচারগুলো উপভোগ করলো, আমাদেরকে দেখলো, আমাদের সাথে মানে এই যে কোম্পানিটা দিল, এটা আমাদের কাছে একটা গ্রেট ফিল ছিল তখন। নিশ্চয়ই আবার ভালো অভিজ্ঞতা জীবনে অনেক বারে বারে ফিরে আসুক এবং সব কিছু ওভারকাম করে আবার তুমি অনেক 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 সাকসেস পাও, ভালো ভালো ছবি পাও, ভালো ওয়েব সিরিজ পাও, টেলিভিশন করতে চাইলেও ভালো কোনো টেলিভিশন করো। আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থেকে সুস্থ থেকো এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নিশ্চয়ই পরবর্তীকালে কোনো সময় একটা আড্ডা দেবো আবার। একদম, নমস্কার।